মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. আজকের গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। 38A পিচউড স্ট্রিটের আজকের বিশেষ নিবেদন লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে বিধবার মরা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌরভ। প্রধান চরিত্রে রাজ, পার্থ, মৌমিতা, তুষার, দেবাঞ্জন, দিব্যেন্দু, রূপঙ্কর। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন বিধবার মরা। দক্ষিণবঙ্গের নারায়ণপুর গ্রামের বিখ্যাত লোক সুবিমল বসু মল্লিক। তার নামের ভার আর চরিত্রের ভার দুটোই ভালো রকম আছে। এখনো সবাই সমীহ করে চলে তাকে। এককালে তাদের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। যদিও সেই জমিদারি নেই, আর সেই দিনও আর নেই, তবুও বসু মল্লিকদের নাম এই গ্রামে সবাই জানে। গ্রামের যত লোক বিপদে আপদে ছুটে আসে তাদের কাছে। এখনো তাদের অনেক রকমের ব্যবসা থেকে হেসে খেলে মাসে 8-10 লাখ টাকা আয় হয়। সেই পুরনো দিনের মতো আজও দুর্গাপুজো করা হয়, তবে আগের সেই জৌলুস আর নেই। পুজোর খরচ অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আগের মতো 5 দিন ধরে গ্রামের লোককে পাত পেরে খাওয়ানোটা আর হয় না। ওটা এখন একদিনে দাঁড়িয়েছে, কারণ ছেলেদের সংসারের খরচ অনেক বেড়েছে। কেউ আর 5 দিন ধরে লোক খাইয়ে পয়সা খরচ করতে চায় না। সুবিমলের সতীসাধ্যী স্ত্রী মালবিকা অবশ্য অনেক কষ্ট করে এই পুজোটাকে টিকিয়ে রেখেছিল। যখন টাকা পয়সার খুব টানাটানি ছিল, তিনি নিজের গয়না বিক্রি করে পুজো করেছেন। তার এই উদার মনোভাব গ্রামের লোক আজও মনে রেখেছে, কারণ আগে এইটা ছিল গ্রামের একমাত্র পুজো। এখন অবশ্য পুজোর সংখ্যা বেড়েছে আরও। ওনার বেঁচে থাকাকালীন সবাই গিন্নিমা বলতে তখন অজ্ঞান ছিল। আজ তিনি নেই, কিন্তু সবার মনের মধ্যে গেঁথে আছেন যেন। আজও সবাই তার কথায় কপালে হাত ঠেকায়। সুবিমল বাবুর বেশ সুখের সংসার বলা যায়। 2 ছেলে, নিলয় আর প্রলয়, তাদের স্ত্রী মনীষা আর দিশা, আর আছে 3 জন নাতি নাতনি। সুবিমল বাবুর ছেলেরা মায়ের মৃত্যুর পর বাবাকে আর ব্যবসার কাজে খাটতে বারণ করে। তারা বলে, এতদিন অনেক পরিশ্রম করেছ, ব্যবসাটাকে দাঁড় করিয়েছ নিজের চেষ্টায়, এবার খাবে দাবে আর ঘুমাবে, আর নাতি নাতনিদের সাথে সময় কাটাবে। সুবিমল বাবু এই ব্যবসার জন্য অনেক পরিশ্রম করেছেন, এটা খুব সত্যি। তার দাদুর তৈরি সাম্রাজ্য বাবার আমলে প্রায় ডুবতে বসেছিল। চারিদিকে ধার দেনায় জর্জরিত অবস্থা। সুবিমল বাবু তখন নিজের বুদ্ধি বলে আবার ব্যবসার হাল ফেরান। যদিও গ্রামের নিন্দুকেরা বলে এসবের পেছনে অনেকের চোখের জল আর রক্ত ঝরেছে। উনি অনেককেই ঠকিয়েছেন, তবে এসব কথা কানে তোলার সময় কারও নেই, আর এসব কথায় কান দিলেও চলে না। নিন্দুকেরা তো আড়ালে নিন্দা করবেই। 2 ছেলে তাদের বউ নাতি নাতনিদের নিয়ে জমজমাট সংসারে ছন্দপতন হল সুবিমল বাবুর স্ত্রীর হঠাৎ মৃত্যু। আর তার কিছুদিন পর থেকেই সুবিমল বাবুর মন শরীর কিছুই ভালো থাকত না। মাত্র 65 বছর বয়সে না শরীরে
না মনে কোথাও বৈরাগ্য আসেনি তার। মাঝে মধ্যেই তার শরীরটা কেমন আনচান করে। প্রায় রাতে মনে হতো একটা নারী শরীর পেলে ভালোই হতো। কি এমন আর বয়স হয়েছে তার? কিন্তু এসব কথা কাউকে বলার মতো নয়। ঘরে ছেলে বৌমারা রয়েছে, কোনো খারাপ পাড়ায় যেতেও মন চায় না, কারণ তার একবার বদনাম হয়ে গেলে পুরো পরিবারের গায়ে কলঙ্কের ছাপ পড়বে, যা আর কোনো দিন মুছবে না। অনেক নাম তাদের বসু মল্লিক পরিবারের, সেটা একবার নষ্ট হলে আর ফিরবে না। তাই অনেক ভেবে চিনতে তিনি ঠিক করলেন তার যে একটা বাড়ি পড়ে আছে পলাশপুর, সেটাই সরিয়ে নিয়ে মাঝে মধ্যে সেখানে চলে যাবেন, 2-1 দিন কাটিয়ে আসবে। আর জায়গাটা বেশ সুন্দর, সামনে একটা নদীও আছে, ওখানে যা খুশি করুক, কে আর জানতে যাচ্ছে। ছেলেরাও শুনে আপত্তি করল না, ভাবল বাড়িটা তো এমনিতে পড়েই থাকে, বাবা মাঝে মধ্যে গিয়ে থাকলে বাড়িটাও ঠিকঠাক থাকবে। যেমন ভাবা তেমনই কাজ। সুবিমল বাবু লোক লাগিয়ে দিলেন বাড়ির কাজের জন্য। কয়েক মাসের মধ্যেই সেই বাড়ি একদম নতুন হয়ে উঠল। বাড়ির গৃহপ্রবেশের দিন ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে সারাটা দিন কাটিয়ে দিলেন। সবার খুব ভালো লাগলো জায়গাটা। আর কাছে যে সোহাগী নদী, সেটা খুব বড় না হলেও বেশ সুন্দর। সারাদিন কত নৌকা চলে তার মধ্যে। নদীর ওপারের জায়গাটার নাম হলো বীজপুর, কিন্তু বাড়িটা সারা বছর দেখাশোনার জন্য কাউকে তো রাখতেই হবে, নইলে তো দেখাশোনার অভাবে আবার ভূতের বাড়ি হয়ে উঠবে। অনেক ভেবেচিন্তে সুবিমল তার অনেক দিনের পুরনো চাকর যোগেনকে ওখানে গিয়ে থাকার কথা বলল। যোগেন তো মহা খুশি, এক কথায় রাজি হলো, কারণ এই নারায়ণপুর থেকে তার নিজের বাড়ি অনেকটা দূর, সেই রকমভাবে তাই যাওয়া হয়ে ওঠে না। কিন্তু পলাশপুর থেকে তার বাড়ি ফুলতলি বেশ কাছে, মাত্র মাইল 2 দূরে, মাঝে মধ্যেই হেঁটে চলে যেতে পারবে সেখানে। যোগেনের রাজি হওয়ার আর একটা কারণ, ওখানে তার কাজ অনেক কমে যাবে, নিজের ইচ্ছে মতো থাকবে সে। তার কর্তাবাবু হয়তো মাসে 1বার কি 2বার যাবে সেখানে। তাই বেশ খুশির সাথেই যোগেন রাজি হয়ে গেল। কিন্তু কর্তাবাবু এরপর তাকে গোপনে যে কথাটা বললেন, তাতে তার আক্কেল গরম হয়ে গেল। এসব এসব কি বলছেন কর্তাবাবু? এই বয়সে ওনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কিভাবে যোগেন এসব কাজ করবে? এসব কথা সবার কানে গেলে সে তো বড় লজ্জার ব্যাপার হবে। এখানে দাদা বৌদিরা আছে, জানতে পারলে তারাই বা কি ভাববে। যোগেন চুপ করে আছে দেখে সুবিমল বাবু বললেন, এত ভাবার কি আছে? এখানের থেকে অনেক বেশি মাইনে দেব তোকে, আর আমি যেদিন যাব উপরি পাওনা তো আছেই, রাজি না হওয়ার কারণ তো নেই। আর যোগেনও জানে তার রাজি না হয়েও উপায় নেই, না হলে কর্তাবাবুর রোষে পড়তে হবে তাকে। সে তো ভালোই চেনে তাকে, তাছাড়া আগেই কর্তাবাবুকে যে কথা দিয়ে ফেলেছে, সে কথার খেলাপ করে কি করে? তাই বাধ্য হয়ে সে রাজি হলো পলাশপুর যেতে। পরদিন যোগেন সেখানে চলে গেল। ওখানে গিয়ে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বসল সে। আশেপাশের লোকের সাথে তার পরিচয় হলো। গ্রামের সবাই বেশ ভালো মনের মানুষ। সব থেকে বেশি ভাব হলো কটা বাড়ি পরে রবিনের সাথে। বয়সে তার থেকে বেশ ছোট। সে তার বৃদ্ধ মা আর বিধবা এক অল্প বয়সী দিদিকে নিয়ে থাকে। রবিনের কথা শুনে বড় কষ্ট পেল যোগেন। নিজের সেরকম কোনো ধরাবাঁধা রোজগার নেই, তার উপর দিদি বিয়ের পরে বিধবা হয়ে এই বাড়িতে ফিরে আসে, যার জন্য রবিন নিজে বিয়ের কথা ভাবতেই পারে না।
অবশ্য তার রোজগারটাই বা কোথায়? যখন যা কাজ পায় তাই করে সে। দিদি একা হাতে সংসারের সমস্ত কাজ করে, আর অবসর সময়ে মাছ ধরার জাল বোনে। দিদি খুব ভালো জাল বুনতে পারে। এইভাবে দুটো পয়সা রোজগার হয়, তাদের সংসারের কাজে লাগে। যোগেন ভাবল রবিনকে ওই গোপন কথাটা বলতে হবে, না হলে এসব কথা বিশ্বাস করে কাকে বলবে? এটা 5 কান হলেই তো বিপদ। যোগেন তাই এবার রবিনকে ডেকে বলল তার সাথে একটা জরুরি আলোচনা আছে। সে নিতান্ত বিপদে পড়েই রবিনের দ্বারস্থ হয়েছে, তবে কথা দিতে হবে এটা কাউকেই বলা যাবে না। রবিন অবাক হয়ে বলল, কি এমন কথা যোগেনদা? আর এত লুকোচুরি কিসের জন্য তা তো বুঝতে পারছি না আমি। শোন, আমাদের ওই কর্তাবাবু মাসে একবার, হ্যাঁ ওই মাসে একবার দুবার এখানে আসবেন খন। তখন তার জন্য ওই খারাপ পাড়া থেকে একটা করে মেয়ে জোগাড় করতে হবে। তা আমি তো এদিকে নোক নই, এসব খোঁজ কেমন করে রাখি? ওই ভাতটা তুই নে ভাই। হ্যাঁ, তার জন্য যা পয়সা পাবি না, ভালোই 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 পয়সা পাবি। তোরও 2 পয়সা রোজগার হলি, আর আমারও এইসব ঝামেলার হাত থেকে রেহাই পাবো। হ্যাঁ, এসব কি আর আমার পোষায় বল? এমন অদ্ভুত কথা শুনে রবিনের চোয়াল ঝুলে পড়ল। এ কি কথা? সে এসবের মধ্যে থাকে না, ওসব পাড়ার ধারে কাছেও থাকে না। যদিও সে জানে কোন দিকে সেই পাড়া আছে, তবুও সে রাজি হলো না। এটা কি কোনো ভদ্রলোকের মতো কাজ হলো? না না দাদা, আমার দ্বারা ওসব কাজ হবে না গো। আমি যদিও জানি এখানে খারাপ মেয়েদের পাড়া কোনটা, তবু আমি কাজটা করতে পারবো না। যোগেন রবিনের হাত দুটো চেপে ধরে বলল, ভাই রে, তুই আমারে বাঁচা, নইলে কর্তাবাবু তো আমারে মেরে ফেলবি একেবারে। বুঝতে পারছিস, এই বয়সে রোগ মানে সে এক সাংঘাতিক ব্যাপার। আমি না পারলে ছাড়বে না আমায়। আর তুই তো শুধু মেয়ে জোগাড় করবি, সাথে করে আনতে হবে না। সে মেয়েকে বললে নিজেই চলে আসবে। মাঝখান থেকে তোর 2 পয়সা রোজগার হবে রে। না করিস না, না করিস না বাপ, এটা কোনো পাপ কাজ তো নয়। ওইসব মেয়েরা তো পয়সার জন্য শরীর বেচে, যেখানে পয়সা পাবে সেখানেই যাবে। হ্যাঁ, তুই শুধু ওদের সাথে যোগাযোগ করে কথা বলে নিবি ভাই। এইভাবেই রবিনের সাথে দর কষাকষি চলল। অনেক বোঝাবার পর রবিন রাজি হলো। ভেবে দেখল এটা তো কোনো পাপ কাজ নয়, সে তো কারো ক্ষতি করছে না। তবে কথাটা গোপন রাখতে হবে, কেউ জানলে তাকে এই গ্রামে এক ঘরে করে দেবে। কিন্তু ওই রাতে তুমি কোথায় থাকবে যোগেনদা? তোমার কর্তাবাবু এখানে মেয়ে নিয়ে ভর্তি করবে, আর তুমি কোথায় থাকবে? তুমি কোথায় যাবে তখন? রবিন জানতে চাইল। যোগেন একগাল হেসে বলল, তা আমারও খুব সুবিধে হবে রাতে। হ্যাঁ, আমি আমার বাড়ি ফুলতুলিতে চলে যাব সেদিন। কর্তাবাবুর জন্য সব রেঁধে বেড়ে গোছগাছ করে চলে যাব রাতের বেলা। ওই পরদিন বিকালে ফিরব। আর তোমার কর্তাবাবু কখন ফিরে যাবেন? সে যখন ইচ্ছে যাক না, হয়তো বিকালে যাবে। আমি তো বলেই দিয়েছি বাড়ি যাওয়ার কথা, তো ওনার তাতে কোনো আপত্তি নেই দেখলাম। আর 2 চাবি দুজনের কাছেই থাকবে কোন। রবিন বলল, তাহলে তোমার কর্তাবাবু এখানে আসার আগেই আমায় খবর দিও, সব ব্যবস্থা করতে হবে তো। এবার থেকে সেই ব্যবস্থাই চলল। রবিন ওই পাড়ায় সময় মতো খবর দিলেই রাত হলেই কোনো না কোনো মেয়ে চলে আসে। পরদিন ভোর ভোর সে চলে যায়। যদিও কথাটা এলাকায় চাউর হতে সময় লাগল না। গ্রামের লোক কদিন নিজেদের মধ্যেই কুচকুচ ফুসফুস করল। অনেকেই অনেক কিছু করবে ভাবল, তারপর থেমে গেল। কারণ বড় লোকেদের সাথে পাঙ্গা কে নেবে? তারা সব ছাপোষা লোকজন, খেটে খাওয়া মানুষ। এসব নিয়ে ঝামেলা করার সময় কোথায় তাদের? অবশ্য রবিনের যেতে হাত আছে সেটা কেউ ঘোনা ঘরেও জানল না। না হলে রবিনকে সবাই এক ঘরে করে দিত। গ্রামের দিকে ওই জিনিসটা খুব চলে। গোপনে অনেক অন্যায় হয়, কিন্তু জানতে পারলেই মুশকিল।
এইভাবেই 8 মাস কেটে গেল। সেদিন সুবিমল বাবু পলাশপুর আসার পর থেকেই অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। আজ আবার অমাবস্যার রাত। নিকষ কালো অন্ধকারের রাত চিরে শুধু বিদ্যুতের ঝলক। যোগিনীর চিন্তা হতে শুরু করল। রাত 9টা বেজে গেছে। ওই মণ্ডল পাড়া থেকে কোনো মেয়ের দেখা সাক্ষাৎ নেই। এদিকে সুবিমল বাবু মদের গ্লাস আর মাছ ভাজা নিয়ে বসে গেছেন। মেয়ে মানুষের সাথে মদের নেশাও ধরেছেন এই পলাশপুরে এসে। যোগেন সমানে ঘরবার করছে, আর উনি ঘরের ভেতর থেকেই মাঝে মধ্যে জানতে চাইছেন, কেউ এলো কি না? রাত তো অনেক হলো। যোগেন নিজেও তো বেরোতে পারছে না ওই ফুলতলির উদ্দেশ্যে, আর ওদিকে কেউ আসেনি শুনে সুবিমল বাবু হুঙ্কার ছাড়ছেন। আসেনি মানেটা কি? আমি জানি না। যেখান থেকে পারবি মেয়ের ছেলে জোগাড় কর, নইলে তোর 12টা বাজিয়ে দেব। যত সব অপদার্থের দল, একটা কাজও ঠিকঠাক পারে না। এই দুর্যোগের মধ্যে কেউ আজ আসতে পারছে না গো কর্তা। হ্যাঁ, কাল ঠিক কেউ না কেউ আসবেই। যোগেনের কথায় আরও ক্ষেপে উঠল সুবিমল বাবু। আসলে মদ খেলে ওনার মাথা ঠিক থাকে না, এটা যোগেন জানে, আর সেটাই তার ভয়। কারণ কর্তাবাবুকে সে অনেক বছর ধরেই চেনে। এমনিতে ভালো, কিন্তু খারাপ হতেও বেশি সময় লাগে না তার। এই গ্রামে আর কোনো মেয়ে ছেলে নেই নাকি? ঘরের মেয়ে বউ যাকে পাবি তুই তুলে নিয়ে আয়, আমি অনেক বেশি টাকা দেব। যা যা যা, বেরিয়ে পড়, যা, দেরি করিস না, নইলে তোর কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। যা যা। সুবিমল বাবু ঘর থেকে নির্দেশ দিচ্ছেন। নিরুপায় যোগেন মাথায় একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। কর্তাবাবুর মাথাটাই গেছে, নইলে গেরস্থ বউ মেয়েদের তুলে আনার কথা বলতো না। দেখা যাক রবিনের বাড়িতে গিয়ে ও যদি কোনো সমাধান বার করতে পারে। রবিনের বাড়িতে এসে ওর খোঁজ করতে থাকে যোগেন। ভাই তো বাড়িতে নেই, এখনো ফেরেনি। রবিনের দিদি ঘর থেকে বেরিয়ে এলো, হাতে হ্যারিকেন নিয়ে। এদের মনে হয় বাড়িতে কারেন্ট নেই, তাই হ্যারিকেন চলে। যোগেন অবাক হয়ে দেখল কি সুন্দর দেখতে রবিনের দিদিকে। আগে এই বাড়িতে এলেও রবিনের দিদিকে অতটা খেয়াল করেনি সেভাবে। হ্যারিকেনের স্বল্প আলোয় বুঝল বেশ সুন্দরী সে। হঠাৎই যোগেনের কর্তাবাবুর কথাটা মনে পড়ে গেল। ঘরের বউ মেয়ে যাই হোক, তাকে এনে দিতেই হবে, না হলে যোগেনের আজ নিস্তার নেই। রবিনের দিদিকে দেখেই যোগেনের মাথার মধ্যে একটা ভয়ঙ্কর চিন্তা কিলবিলিয়ে উঠল। তাকে তো কর্তাবাবুর হাত থেকে বাঁচার উপায় খুঁজতে হবে। যোগেনের মাথায় যেন শয়তান ভর করল। এ বাবা, এ তো একেবারেই ভিজে ভূত হয়ে গেছে রে। তা এইরকম সরিস মাল তুই পেলি কোথায়? কর্তাবাবুর যেন ভর্তি আর ধরে না। মেয়েটার হাত পা তখনও বাঁধা, মুখে একটা কাপড় গোছা, যার জন্য কোনো আওয়াজ করতে পারছে না সে। কর্তাবাবু, আপনার কথা মতো আমি এই পাপ কাজটা করেছি। এবার এবার ভারী চললাম, অনেক রাত হয়ে গেছে। যোগেনও বেশ ভিজে গেছে। সুবিমল বাবু এক গোছা নোট তার দিকে ছুঁড়ে মারল। সেটা নিয়ে যোগেন ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল ওখান থেকে। সুবিমল বাবু সশব্দে দরজা বন্ধ করে দিল। সেই বৃষ্টির দাপট কমল একেবারে ভোর রাতের দিকে। পরদিন সন্ধ্যের মুখে যোগেন বাড়ি ফিরে এলো। একটু পরেই রবিন ছুটে এলো তার কাছে। যোগেনদা, কাল রাতে আমার বড় সর্বনাশ হয়ে গেছে গো। যোগেন অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার দিদিকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সবাই বলছে দিদিরা কি কারোর সাথে পালিয়ে গেছে, কিন্তু আমি সে কথা বিশ্বাস করি না যোগেনদা। রবিন খুব ভেঙে পড়েছে, বোঝাই যাচ্ছে। তা তুই রাতে কোথায় ছিলিস? যোগেন না জানার ভান করে জিজ্ঞাসা করল। আমি কাল একটা কাজে বেরিয়ে আটকে পড়েছিলাম। ভর রাতে বৃষ্টির দাপট কমতে বাড়িতে ছুটে এসে দেখি মা তখনও ঘুমাচ্ছে, অথচ দিদি বাড়িতে নেই। দিদি তো অনেক রাত অবধি জাল বোনার কাজ করে, কিন্তু তারপর কোথায় কি হলো জানি না। আমি কিচ্ছু জানি না। রবিন অসহায় মুখে বলে। যোগেন বলল, দেখ গিয়ে কারোর বাড়ি গেছে নাকি। রবিন মাথা নেড়ে বলল, কোনো দিন সেটা হয়নি। আর এত ঝড় বৃষ্টির মধ্যে কার বাড়ি যাবে দিদি? জানি না দিদির কোনো বিপদ হলো নাকি। আমি কোথায় খুঁজবো ওকে এবার? বলতে বলতে রবিন চলে গেল। যোগেনও বুঝে উঠতে পারল না রবিনের দিদি কোথায় গেল। কর্তাবাবু তো ভোর রাতে মেয়েগুলোকে ছেড়ে দেয়, সেই মতো রবিনের দিদিকেও তো তার ছেড়ে দেওয়ার কথা। তাহলে সে গেল কোথায়? বাড়ি না গিয়ে অন্য কোথাও চলে গেল সে? হয়তো কালকের ঘটনার পর সে মনের দুঃখে কোথাও চলে গেছে, সেটাও হতে পারে। একজন গরিব ঘরের বিধবা মেয়ের সর্বনাশ করে ছাড়ল ওই কর্তাবাবু, আর রবিনের দিদির খারাপ কিছু ঘটলে কর্তাবাবুর সাথে সেও তো সমান দোষী। কর্তাবাবু তো চলে গেছে পরদিন নারায়ণপুরে। না হলে রবিনের দিদির কথাটা একবার জানতে চাইত সে। যোগেনের মনের মধ্যে একটা খিচখিচ লেগে রইল ললিতার জন্য। আজ রাতে শুতে গেল যোগেন, হঠাৎই দেখল মাঝরাতে একটা কালো কুচকুচে বিড়াল তার ঘরের ভেতর কাঁদতে শুরু করেছে। যোগেনের ঘুম ভেঙে গেল। দেখল কালো বিড়ালের সবুজ চোখ দুটো যেন জ্বলছিল। এই রকম সবুজ চোখ তো বিড়ালের কোনোদিনও দেখেনি। যোগেন বুঝে উঠতে পারল না এই বিড়ালটা এলো কি করে। এতদিন এখানে আছে, কোনো বিড়াল তার চোখে পড়েনি, আর আজ একেবারে মাঝরাতে ঘরের ভেতর সে কি করে এলো? বিড়ালটার দিকে তাকাতেই যোগেনের গাটা কেমন শিরশির করে উঠল। এত কালো বিড়াল, তার উপর সবুজ চোখ, দেখলেই ভয় লাগছে। কিন্তু এ তো কেঁদেই চলেছে, দাঁড়ালেও যাচ্ছে না, বরং কেমন হিংস্র চোখে যোগেনকে দেখে যাচ্ছে। যোগেনের চোখ থেকে ঘুম চলে গেল। এভাবে ঘুমোনো যায়? একটা অস্বস্তি নিয়ে সে বিছানার ওপর উঠে বসল। সেই বিড়াল আর যোগেন দুজনের দিকে তাকিয়ে থাকল। আর দেখতে দেখতে রাত কেটে গেল। ভোর হতেই আর তাকে দেখা গেল না, কোথায় যেন উধাও হয়ে গেল। যোগেনের মনের ভেতর কেমন একটা চাপা অস্বস্তি হতে থাকে। এই 1 মাসের মধ্যে সুবিমল বাবু আর পলাশপুর যাননি। এর মধ্যেই যোগেন ফোন করে বলেছিল ওই রবিনের বোনকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরদিন থেকেই সুবিমল বাবু উত্তরে বলেছেন, তার আমি কি বলবো বল, আমি তো ভোর রাতেই তার হাতে টাকা দিয়ে তাকে বিদায় করেছি। এরপর সে কোথায় গেছে তা আমার জানার কথা তো নয়। তা তুই আবার কাউকে কিছু বলিস টলিস নি তো? যোগেন বলল, না কর্তাবাবু, সেটা বললে তো আমারই বিপদ। কিন্তু রবিনের দিদি ললিতা যে কোথায় চলে গেল সেটাই তো জানি না। এই, তোর অত মাথা ঘামাতে হবে না। যেখানে ও গেছে পরে ঠিক ফিরে আসবে। কর্তাবাবুর ধমক খেয়ে যোগেন চুপ করে থাকল। আজ আবার অমাবস্যার রাত। এর মধ্যে সুবিমল আর পলাশপুর যায়নি। সুবিমল বাবু আজও পলাশপুর যেতে পারল না, কারণ তার ছোট নাতনিটার 5 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান, অনেক লোকজন আসবে, সুতরাং তাকে তো বাড়িতেই থাকতে হবে। আজ সারাদিন ওনার অনেক ধকল গেল। সন্ধে থেকেই লোকজনের আসা যাওয়া চলছেই।
দুই ছেলের শ্বশুর বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, এরাই তো এখন আসে। আত্মীয় স্বজন আর কোথায়? তাদের সাথে সম্পর্ক কেউ রাখে না। কেক কাটা, নানা রকম খাওয়া দাওয়া, এলাহি আয়োজন করেছে ছোট ছেলে। সুবিমল বাবুর আজ খেতে খেতে রাত হলো। নিজের ঘরে যখন শুতে গেল, দেখল ঘড়িতে 12টা 20। এতটা রাত কোনো দিনও হয় না। উনি নিয়ম মেনে চলেন সব সময়। শোবার ঘরের জানলা দিয়ে দেখল বাইরে অমাবস্যার নিকষ কালো অন্ধকার। আর দেরি না করে তিনি শুয়ে পড়লেন। একটু পরেই তার ঘুম ভেঙে গেল। গলাটা শুকিয়ে কাঠ। জল খাওয়ার জন্য উঠতেই দেখা গেল জলের জগ বা গ্লাস কিছুই নেই ঘরে। সুবিমল বাবু তার ঘরের দরজা খুলে চাকর বলরামকে ডাকতে লাগলেন। সে শুনল কিনা কে জানে, তবে একটু পরেই এক গলা ঘোমটা দেওয়া একটা বউ এলো জলের জগ নিয়ে। এ আবার কে? একে তো আগে দেখেনি কোনোদিনও। যদিও মুখটা দেখা যাচ্ছিল না। বউটা জলের জগ থেকে গ্লাসে জল ঢেলে তার দিকে এগিয়ে দিল। জলটা খেয়ে সুবিমল বাবু এবার সামনে তাকালো, আর তার দিকে চোখ পড়তেই ওনার শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল। এ কাকে দেখছে? আর সেই নারী মূর্তি ধীরে ধীরে একটা কঙ্কালে পরিণত হলো। কি বিভৎসভাবে হাসছে সে। পরদিন সকালে কর্তাবাবু উঠছেন না দেখে চাকর বলরাম দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে গেল। ঘরের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে আছেন তিনি। কোনো সার নেই। বলরামের চিৎকারে সবাই ছুটে এলো। সাথে সাথেই ডাক্তারকে খবর দেওয়া হলো। তার আগেই অবশ্য সুবিমল বাবুর জ্ঞান ফিরে এলো। সবাই দেখল তার চোখে এরকম একটা ভয়ের ছায়া। সবাই কত কি জানতে চাইল, কিন্তু তিনি কিছুই বলছেন না। এর মধ্যে ডাক্তার চলে এলো। ডাক্তার অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে তিনি শুধু বললেন, কাল অনেক অনিয়ম হয়েছে তো, তাই গ্যাস হয়ে মাথাটা ঘুরে গেছে। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার হার্টবিট অনেক বেশি। কোনো কারণে কি ভয় পেয়েছেন? কিন্তু সুবিমল বাবু বললেন, না না, ভয় পাবো কেন? বলছি তো অতিরিক্ত গ্যাস থেকেই হয়েছে। ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিলেন আর বলে গেলেন, কোনো রকম গুরুপাক খাবার নয়, শুধু পাতলা ঝোল ভাত খাবেন কদিন। সুবিমল বাবু শুনে মাথা নাড়লেন। সবাই যে যার কাজে গেল। ছেলেরা বলরামকে বলল এবার থেকে যেন সে দেখাশোনা করে, রাতে শোয় যেন সেই ঘরে। বলরাম মাথা নাড়ল। সুবিমল বাবু কোনো আপত্তি করলেন না। তবে তার ছোট ছেলে বেশ বুঝতে পারছে বাবা কোনো না কোনো কারণে ভয় পেয়েছে, কিন্তু কিছুতেই স্বীকার করছে না। ব্যাপারটা যে কি জানে। এদিকে রবিন তার দিদির চলে যাওয়াতে খুব বিপদে পড়েছে। দিদি তো একা হাতেই সব সামাল দিত, তার অসুস্থ মা, সংসারের সমস্ত কাজ। কি করবে এখন এসব? সে ঘর সামলাবে না বাইরের কাজ করবে? যোগেন সব শুনে রবিনকে বলল, তুই দেখে শুনে একটা বিয়ে কর রবিন। রবিন করুণ মুখে বলল, তাকে কি খাওয়াবো গো যোগেনদা? দিদি আমার ঘরে বসে মাছ ধরার জাল মুনে পয়সাও রোজগার করত। একটা বউ এসে সংসারে অভাব দেখলে তার মাথা খারাপ হয়ে যাবে, সে থাকতে চাইবে না। তবু তুই একটা গরিব মেয়ে দেখে বিয়ে কর। সব মেয়ে তো একরকম হয় না রে, দেখ না কি হয়। যোগেনের পরামর্শ শুনে সে একটা গরিব মেয়ে দেখে বিয়ে করে আনলো। কিন্তু বিয়ের পর থেকে রাত হলেই নতুন বউ মিতা ভয় পেত।
রোজ দেখত ওপাশের বারান্দায় একজন বসে জাল বুনছে, অথচ রবিনকে ডাকলেই আর দেখা যেত না, সাথে সাথে অদৃশ্য হয়ে যেত। অথচ জালটা ঠিকই থাকত। এরপর থেকে মিতা রাতের বেলা একা বেরোতো না, কিন্তু রবিন বুঝে উঠতে পারে না মিতা সত্যি তার দিদিকে দেখছে তো। কিন্তু ওই বারান্দায় বসেই দিদি জাল বুনত, সেটাই তো সত্যি। আর মিতা তো আগে তার দিদিকে কোনোদিনও দেখেনি। তাহলে তাহলে এসব কি হচ্ছে? রবিনের মাথায় ঢোকে না। কতদিন হয়ে গেল দিদির কোনো খোঁজ পাওয়া গেল না। নানা জনের নানান কথা, যা শুনতে রবিনের খুব খারাপ লাগছে। আজ 5 বছর হলো দিদি বিধবা হয়ে এসেছে। কোনো দিন কোনো বেচাল কিছু দেখেনি কেউ, অথচ আজ কেমন সবাই যা পারছে বলছে ললিতার নামে। আর রবিনের থেকে ললিতা মাত্র 2 বছরের বড় ছিল। কতই আর বয়স, অল্প বয়সেই কপালটা পুড়েছে। যোগেন আজকাল রাতে আর ঘুমাতে পারে না। রোজ রাতে কালো বিড়ালটা এসে তার ঘরে কাঁদতে থাকে, তাড়ালেও যায় না, বরং ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। যোগেনের কেমন ভয় লাগতে থাকে। কর্তাবাবু সেই থেকে আর আসেনি এই পলাশপুরে। পরের সপ্তাহে নাকি আসবে। রাত কটা বাজে কে জানে। বিড়ালটা ঘরে বসে কাঁদছিল, হঠাৎই লাফ মেরে ঘরের বাইরে চলে গেল। যাক, বাঁচা গেছে। আজ যোগেনও ঘুমিয়ে পড়ল তক্ষুনি। কত রাত তার ঠিকমতো ঘুম হয় না। ঘরের ভেতর ওইভাবে বিড়াল কাঁদলে কারোর ঘুম হয় নাকি? হঠাৎ কিছু লোকের কথাবার্তার আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে গেল যোগেনের। সকাল হয়ে গেছে ভেবে উঠে দেখল তখনও মাঝরাত। তবে তার গেটের কাছে কিছু লোক জটলা করে কিসব বলাবলি করছে, আর তাদের হাতে টর্চ। এদিক ওদিক ঘোরাচ্ছে সবাই। যোগেন কি হয়েছে জানতে চাইল। তারা জানালো যে একজন লোকের মৃতদেহ তারা সৎকারের জন্য ওই নদীর ধারে নিয়ে এসেছিল। অত দূর থেকে এসে তারা একধারে বসে বিশ্রাম নিচ্ছিল আর বিড়ি খাচ্ছিল। মৃতদেহ কাছেই চাপা দেওয়া ছিল খাটের ওপর। বিড়ি খেয়ে তারা মৃতদেহ সৎকারের জন্য যেতেই দেখে চাদরটা তেমনি চাপা দেওয়া আছে, অথচ দেহটা সেখানে নেই। সেই থেকে তারা পাগলের মতো খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে, যদি শিয়াল টেনে নিয়ে আসে এখানে। কিন্তু না, বাড়ির চারপাশে টর্চ ফেলেও কোথাও সেই দেহের সন্ধান পায় না। সব যাত্রীরা বেশ হতাশ হয়ে পড়ল। কোন মুখে তারা বাড়ি ফিরবে, আর ফিরেই বা কি বলবে? এইভাবে সবার সামনে দিয়ে একটা মৃতদেহ উধাও হয়ে গেল কি করে? শিয়াল টেনে নিলেও তো চোখে পড়ত। ওরা সবাই হতাশ হয়ে ওখানেই বসে পড়ল। যোগেনও বুঝে উঠতে পারল না এটা কি করে সম্ভব। সেও ওদের সাথে এদিক ওদিক খুঁজেছে অনেক, কিন্তু কোনো লাভ হলো না। সত্যি সেটা উধাও হয়ে গেছে। ওরা সবাই হতাশ হয়ে বসে পড়ল ওখানেই। একজন লোক এবার যোগেনের কাছে খাবার জল চাইল। গলা শুকিয়ে গেছে চিন্তায়। যোগেন জল আনতে রান্নাঘরের দিকে যেতেই হঠাৎই আতঙ্কে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সবাই ছুটে গেল সেদিকে, আর গিয়ে যা দেখল তাতে সবার হৃৎপিণ্ড গলায় এসে ঠেকল। রান্নাঘরের আগেই একটা জায়গায় সেই মৃতদেহ রাখা রয়েছে। সারা শরীর তার খোবলানো, ঠিক মনে হয় তাকে কেউ খুবলে খুবলে খেয়েছে। শুধু মুখটা এখনো বাকি আছে। আর যোগেন দেখল সেই কালো বিড়ালটা
যেন ঘর থেকে বেরিয়ে গেল সাই করে। যদিও ওকে কেউ খেয়াল করল না। সবাই মৃতদেহ নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। কেউ কিছুই বুঝতে পারছে না শ্মশান থেকে কিছুটা দূরে এই বাড়ির ভেতর দেহটা এলো কি করে, আর সেটা এভাবে খুবলে কেই বা খেলো। এ তো কোনো হিংস্র জন্তুর কাজ। কিন্তু বন্ধ বাড়ির ভেতর কোনো জন্তু আসবেই বা কি করে? কারোর মাথায় কিচ্ছু আসছে না। যোগেন মাথায় হাত দিয়ে বসে আছে, আর বাদবাকি সবাই আতঙ্কে চুপ করে আছে। এইরকম ঘটনা কোনোদিনও ঘটেনি। এবারে একজন বলল, যা করার করে ফেলতে হবে, রাত শেষ হয়ে আসছে। এভাবে মৃতদেহ ফেলে রেখে লাভ তো নেই, মরা বাসি করতে নেই, পাপ কিন্তু বাড়বে। তার কথায় সবাই নড়ে চড়ে বসল। এবার ওই খোবলানো দেহটাকে সবাই মিলে নিয়ে গেল শ্মশানের দিকে, অন্তিম কাজ করবে বলে। এছাড়া কিছু করার নেই। আর যোগেন আতঙ্কে কাঠ হয়ে ওখানেই বসে থাকল। কিছুদিন ধরেই যেসব ঘটনা ঘটছে কোনোটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। যোগেন এবার একলা কাটাবে কি করে এই বাড়িতে? তার রাতের ঘুম তো চলেই গেছে, এবার একা একা থাকাটাও মুশকিল হয়ে যাবে। কিন্তু এটাই শেষ নয়। এরপর আরও দুটো মৃতদেহ শ্মশান থেকে উধাও হয়েছে, আর কেউ খোবলে খেয়েছে একইভাবে, আর সেটা এই বাড়ির আশেপাশেই। যোগীনের এখন বেশ আতঙ্কের মধ্যে দিয়েই দিন যায়। রাতে তো তার ঘুম উড়েই গেছে। আজ আবার অনেক দিন বাদে কর্তাবাবু এসেছেন এই পলাশপুরে। তবে যোগেন আজ তার বাড়ি যাবে না, কারণ তার বউ ছেলের মানতের পুজো দিতে তারকেশ্বরে যাবে। সাথে পাড়ার আরও অনেকে যাবে। আজ যাবে, কাল ফিরবে তারা। সময় মতো ওই পাড়া থেকে চামেলি বলে আজ একটা মেয়ে এসেছে। যোগীন সমস্ত খাবার দাবার আগেই গুছিয়ে দিয়েছে। কর্তাবাবু চামেলিকে নিয়ে দরজা দিয়েছেন। যোগেনও খাওয়া দাওয়ার পাট সেরে তার ঘরে শুয়ে পড়ল। ওই বিড়ালটার জ্বালায় ঘুমোনোর উপায় নেই। আজ আর বিড়ালটা ঘরে ঢুকল না, তবে বাড়ির চারপাশে কেঁদে বেড়াতে লাগল। আর এই কান্নাটা ঠিক বিড়ালের কান্নার মতো লাগছিল না। ঠিক মনে হচ্ছিল যেন কোনো মেয়ে কেঁদে বেড়াচ্ছে। যোগেন আর মাথা ঘামালো না, ঘুমিয়ে পড়ল সে। কারণ আজ বাড়িতে লোক আছে, ফাঁকা বাড়ি তো নয়। রোজকার মতো ভোর রাতে চামেলি বেরিয়ে গেল। যোগেন দরজা দিয়ে আবার একটু শুতে এলো। একটু পরেই কর্তাবাবুর ঘর থেকে একটা চিৎকার শোনা গেল, যেন ভয় পেয়েছে কোনো কারণে। যোগেন ছুটে গিয়ে দরজা ধাক্কা দেয়। দরজা ধাক্কা দিয়ে সে ঘরে ঢুকল। কি হলো আপনার কর্তাবাবু? কি হয়েছে? তখনও ওনার সারা শরীর থরথর করে কাঁপছিল। ভয়ে কথা বলতে পারছে না। কিছুক্ষণ বাদে একটু ধাতস্থ হয়ে কোনো রকমে বললেন, একটা কালো কুচকুচে বিড়াল, যার চোখ দুটো অদ্ভুত সবুজ রঙের, সে হঠাৎই আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। কি হিংস্রতার হাবভাব! মনে হয় আমাকে যেন ছিঁড়ে খেয়ে নেবে। কোনো রকমে আমি ওর হাত থেকে রক্ষা পাই। বাপরে, কি সাংঘাতিক অবস্থা! এখনো ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। আজ বোধ হয় ওর হাতেই আমি মরতাম। কিন্তু বিড়াল এলো কি করে এ বাড়িতে? যোগেন, আগে তো দেখিনি কোনোদিনও। যোগেন বলল, হ্যাঁ কর্তাবাবু গো, কিছুদিন ধরেই দেখছি একটা কালো বিড়াল এই বাড়িতে রাত হলেই চলে আসছে, আর সারা রাত আমার ঘরে বসেই কাঁদবে। আগে কোনোদিনও দেখিনি ওকে। আর কি ভয়ানক সাউনি রে বাবা, খুব খুব ভয় লাগে। ওকে তাড়ালেও যায় না। কতদিন ধরে আসছে বিড়ালটা? আগে তো আমিও দেখিনি। এই তো কিছুদিন ধরে কর্তাবাবু।
আপনি তো অনেকদিন বাদে এলেন, এবার তাই দেখেননি আগে। যোগেনের কথা শুনে কর্তাবাবু মনে মনে ভাবলেন, আর আমি সহসা এদিকে পা রাখছি না। বাপরে, কি সাংঘাতিক বিড়ালের সবুজ চোখ দুটো, এরকম কোনোদিনও দেখিনি। আমার আর মেয়েদের নিয়ে ফুর্তি করা হবে না, কোন দিন প্রাণটাই না চলে যায়। তবে এইসব কথা কাউকে আর বলা যাবে না। সুবিমল বাবু আজ বিকেলে বাড়ির দিকে যখন রওনা দিল, তখন আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। তিনি যখন পলাশপুরে আসেন, গাড়ি করে তার ড্রাইভার পৌঁছে দেয়, আবার পরদিন এসে নিয়ে যায়। আজ কিছুটা যেতে যেতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। গাড়ি চালানো মুশকিল, ঘন ঘন বাজ পড়ছে। গদির উপর বিষ ফোড়ার মতো গাড়িটাও খারাপ হয়ে গেল। সুবিমল বাবু রাগে গাড়ির ড্রাইভার দীনেশকে দেদার গালি দিতে থাকেন, কিন্তু সে বেচারার দোষ কি? বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ি তো একদম ঠিকঠাক ছিল। ওনাকে গাড়িতে বসিয়ে সেই বৃষ্টির মধ্যেই দীনেশ মেকানিক খুঁজতে বেরোলো। সুবিমল বাবু আর কি করেন, সিটের পেছনে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকেন। কাল রাতে তো ভালো করে ঘুমও হলো না, তার উপর ওই বিড়ালটার উৎপাত। কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ একটা ঠান্ডা পরশে তার ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছিল কোনো বরফের শরীর যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এ কি অবস্থা হচ্ছে? দম বদ্ধ হয়ে আসছে তার, অথচ কাউকে তো দেখা যাচ্ছে না। কে বলে চিৎকার করে ওঠেন সুবিমল বাবু। ধীরে ধীরে এবার সে তার রূপ ধারণ করল, যাকে দেখেই সুবিমল বাবু আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেল। সে তখনও দুলে দুলে হাসছে, আর আস্তে আস্তে চোখের সামনে একটা কালো বিড়াল হয়ে গেল, যার সবুজ চোখ দুটো যেন জ্বলছিল। সেই বিড়ালটা তাকে লক্ষ্য করে এবার ঝাঁপ দিল, ঠিক সকালের মতোই। না, সুবিমল বাবু এবার আর বাঁচতে পারল না। কিছুক্ষণ বাদেই ড্রাইভার মেকানিক নিয়ে ফিরে এলো, কিন্তু গাড়ির ভেতর সুবিমল বাবু তখন মরে কাঠ। তার চোখ দুটো তখনও খোলা, আর সেই চোখে শুধুই আতঙ্কের চিহ্ন। গলার নলিটা প্রচণ্ড আক্রোশে কেউ যেন ছিঁড়ে ফেলেছে, সেখান থেকে কল কল করে রক্ত ঝরছে তখনও। এমন বীভৎস দৃশ্য দেখে ওরা দুজনেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল। এ কি করে হলো এখন? সুবিমল বাবুর এইভাবে মৃত্যুর কারণে কেউ কিছুই বুঝতে পারল না। সব থেকে বেশি ভেঙে পড়ল যোগেন। তার মনের মধ্যে ভয় ঢুকে গেল, এবার হয়তো তার পালা। কেন যে কথাটা মনে হচ্ছিল সে নিজেই জানে না। ললিতার নিখোঁজ হওয়ার পর থেকেই যত অঘটন ঘটে চলেছে, মেয়েটা কোথায় যে গেল তা এত দিনেও জানা গেল না। সেদিন রবিন এসে বলছিল ওর বউ নাকি রাতে বাইরে বেরোতে ভয় পায়, কারণ সে দেখতে পায় তার দিদির মতো কেউ বসে জাল বুনছে। জালটাও থাকে, অথচ রবিন কোনো দিন তার দিদিকে দেখেনি। শুনে ভারী অবাক লাগে যোগেনের। এসবের মানে কি তা কে জানে। ললিতা কি রাতে ফিরে আসে? কিন্তু তাহলে রবিন কেন দেখতে পায় না তাকে? এসব ভাবতে ভাবতে যোগেনের মাথা খারাপ হয়ে যেতে লাগলো। কর্তাবাবুও মারা যাওয়াতে রবিনের রোজগার কমে গেছে। সেও তো মাসে ভালোই পয়সা রোজগার করত, তাই রবিনের মনটাও বেশ খারাপ হয়ে গেছে। এদিকে কর্তাবাবুর ছেলেরা চাইছে পলাশপুরের বাড়িটা বিক্রি করে দিতে। বাড়িটা রেখে আর লাভ কি?
তবে যতদিন না কোনো ব্যবস্থা হচ্ছে যোগেন থাকতে পারবে সেখানে। বাড়ি বিক্রি হলে সে আবার নারায়ণপুরেই ফিরে আসবে। কথাটা জেনে যোগেনের মনটা বেশ বিষণ্ণ হয়ে গেল। কর্তাবাবু চলে গেলেন এভাবে হঠাৎ করে। সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। সেদিন যোগেন তার বাড়ি যাচ্ছিল। রাতের বেলা একাই পথ হাঁটছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে আছে। বারবার পেছনে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না, অথচ কারোর হাঁটার শব্দ সে পাচ্ছে। ভয় পেয়ে যোগেন দাঁড়িয়ে গেল, আর তখনই তার পাশ দিয়ে একটা কালো বিড়াল ছুটে চলে গেল। যোগেন থরথর করে কেঁপে উঠল। এটা কি সেই বিড়ালটা? কেন সে এখন সব জায়গাতে এই একই কালো বিড়াল দেখছে? সব হয়তো তার মনের ভুল। আজ যোগেন একটা ধারালো কাঠারি নিয়ে শুয়েছে। বিড়ালটা ঘরে ঢুকলে তাকে এটা দিয়ে ভয় দেখিয়ে তাড়াতে হবে। একটা বিড়াল বই তো নয়, অত ভয় পাওয়ার কি আছে? মনে সাহস আনতে হবে। আজ শোয়ার ঘরে এসে যোগেন দেখল বিড়ালটা আগে থেকেই ঘরে বসে আছে। যোগেন কাঠারিটা তুলে বিড়ালটাকে যা যা করে তাড়ালেও সে গেল না। কেমন তাচ্ছিল্য ভরে তার দিকেই তাকিয়ে রইল, যেন সে মানুষ আর যোগেন একটা বিড়াল। যোগেন ভাবল আজ সে কর্তাবাবুর ঘরে গিয়ে দৌড় দিয়ে শোবে। দেখা যাক বিড়ালটা বন্ধ ঘরে কিভাবে ঢোকে। যোগেন উঠে দাঁড়ালো, আর তখনই তার চোখের সামনে একটা অদ্ভুত ব্যাপার হলো। সেই বিড়ালটা হঠাৎই একটা মেয়ের রূপ ধারণ করলো। সেই মেয়েটার কেউ নয়, রবিনের দিদি ললিতা। বিড়াল থেকে কিভাবে সে একটা মেয়েতে পরিণত হলো? যোগেন ভয়ার্ত গলায় বলল, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, তুমি তো নিখোঁজ হয়ে গেছিলে। ওরে বাবা, তুমি কি করে এলে? তার গলাটা থরথর করে কাঁপছিল তখনও। ললিতা বিভৎসভাবে হেসে বলল, আমি নিখোঁজ কেন হব? তোমার আর কর্তাবাবুর দয়া তো আমার সব কিছু শেষ হয়ে গেছে সেদিন। যোগেন একটু চুপ করে থেকে বলল, সেদিন রাতে কি হয়েছিল আমি তো কিছুই জানি না গো। শুধু কর্তাবাবুর কথাই তো বিশ্বাস করেছি। সেই জন্য তাই তোমার কর্তাবাবু, অবশ্য তার থেকে বেশি দোষী তুমি। সেদিন তুমি আমাকে তোমার কর্তাবাবুর ভোগের জন্য উপচর হিসেবে ধরে এনে দিয়েছিলে। তার বিনিময় পেয়েছিলে 1 গোছা টাকা। কত বড় অন্যায় করেছিলে তুমি। যোগেন অনুতপ্ত স্বরে বলল, হ্যাঁ, আমি জানি আমার দোষ অনেকটাই। নিজেকে বাঁচাতে সেদিন অত বড় অন্যায় আমি করেছিলাম। কিন্তু তারপরে কি হয়েছিল? তোমার তো কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ, কেন খোঁজ পাওয়া যায়নি সেটা আগে বলো দেখি আমায়। তুমি কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, ওই কর্তাবাবুর মুখে তো শুনেছি ভোর রাতেই তোমায় ছেড়ে দিয়েছিল। শুনে এই চোখ দুটো জলজল করছিল ললিতার। একটা মিথ্যাবাদী, বিকৃত কামনার সর্বস্ব লোকের হাতে সেদিন আমার সব কিছু শেষ হয়ে গেছিল। কত বড় মিথ্যে কথা বলেছে তোমায়, সে আর বুঝবে কেমন করে? ললিতা রাগে ফুঁসছে, আর ওর চোখ দুটো অঙ্গারের মতো চলছে যেন। সেদিন ঠিক কি ঘটেছিল একটু বলবে আমায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর করবে এখন শুনে? পারবে আমায় বাঁচাতে? তবুও আমি একটু শুনতে চাই ঘটনাটা। যোগেন অনুরোধ করল ললিতাকে। সেদিন উনি ঘরের দরজা বন্ধ করার পর আমি তার হাতে পায়ে ধরেছিলাম, বলেছিলাম অনেকবার যে আমাকে ছেড়ে দিন। তার বদলে উনি আমার চুলের মুঠি ধরে আমাকে বিছানায় টেনে নিয়ে গেল। আমি তখন ওনার হাত ছাড়িয়ে দরজার দিকে দৌড়ালাম, কিন্তু পালানোর চেষ্টা করতে উনি প্রচণ্ড রেগে গেলেন আর মাথা ধরে অসম্ভব জোরে দেওয়ালে ঠুকে দিলেন।
আমি জ্ঞান হারিয়ে ফেলি। মাথায় একটা ক্ষত তৈরি হয়, আর সেখান থেকে সমানে রক্ত পড়তে থাকে। সেই অজ্ঞান অবস্থায় লোকটা আমার ওপর অত্যাচার চালায় সারা রাত ধরে। এবার ভোর রাতে কর্তাবাবুর হঠাৎই মনে হলো আমি বোধহয় মরে গেছি, কারণ আমার কোনো সাড়া ছিল না, নিঃশ্বাস পড়ছিল না সেই রকম ভাবে। মরে গেলে আরো ঝামেলা বাড়বে আমাকে নিয়ে, তাই ওনার ভয় আরো বেড়ে যায়। আমি মারা গেলে এখানে প্রায় সব কিছু জেনে যাবে, আর তিনি কি করে তখন ছেলেদের কাছে আর গ্রামের লোকেদের কাছে তার মুখ দেখাবেন? তাই সেই ঝড় বৃষ্টির রাতে নিজেই আমার ব্যবস্থা করলেন। কেউ কিচ্ছু টের পাবে না, পরে কোনো একটা গল্প বানিয়ে দিলেই হবে। বিশ্বাস করতে বাধ্য হলো সবাই। আর বলবেন বা কাকে, কারণ তিনি আর যোগেন ছাড়া কেউ কিছুই জানে না। এরপর তিনি ভাবলেন যে বাড়ির বাইরে কোথাও এই দেহ নিতে গেলে কারো চোখে পড়তে পারে, তাতে তার বিপদ আরো বাড়বে। বৃষ্টিটা এবার ধরে এসেছে, তাই তিনি সেদিন বাড়ির পিছন দিকে জমিতে একাই কোদাল দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে আমাকে জ্যান্ত কবর দিলেন। কারণ আমার কিন্তু প্রাণ তখনও ছিল। শেষ মুহূর্তে বাঁচার জন্য আমি আকুল হয়েছিলাম, কিন্তু পারলাম না বাঁচতে। অনেক কষ্ট পেয়ে আমার প্রাণটা গেছে সেদিন। শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করেও লাভ হলো না। এইভাবে মৃত্যুর জন্য আমার অতৃপ্ত আত্মার কোনো সদ্গতি হলো না। এইখানেই থেকে গেলাম, আর ধীরে ধীরে পিশাচিনীতে পরিণত হলাম আমি। আমার এই পরিণতির জন্য যে দুজন দায়ী, তার মধ্যে একজনকে আমি প্রাপ্য শাস্তি দিয়েছি, শুধু বাকি তুমি। তবে তুমি আমার ভাইকে খুব ভালোবাসো, তাই তোমাকে আমি নিজের হাতে শাস্তি দিতে পারছি না। তোমার জন্য শাস্তি তোলা থাক, আমি চলে যাচ্ছি, এখানে আর আসবো না। এবার আস্তে আস্তে মেয়েটা অর্থাৎ ললিতা সেখান থেকে মিলিয়ে গেল, আর দেখা গেল না তাকে। এবার যোগেন অনুশোচনায় দগ্ধ হতে থাকল। আজ তার জন্যই ললিতার এই পরিণতি। সে তো ভাবতেই পারেনি ললিতা আর বেঁচে নেই। এই বাড়ির পিছনেই তাকে কবর দেওয়া হয়েছে। কর্তাবাবুর কথা বিশ্বাস করে যোগেন ভাবত ললিতা কোথাও চলে গেছে সেই রাতে, কিন্তু আজ বুঝতে পারছে সব মিথ্যে ছিল। পরদিন রবিন সারাদিন যোগেনের খোঁজ না পেয়ে বিকেলে তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু কেউ বেরোলো না। দরজার ভেতর থেকে তেমনই তালা বন্ধ রয়েছে। রবিনের কেমন সন্দেহ হলো। সে আরো লোকজন ডেকে এবার তালা ভেঙে ঘরে ঢুকল, আর তখনই দেখল যোগেন তার ঘরে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দেহে আর প্রাণ নেই, আর পাশে একটা কাগজ পাওয়া গেল, যাতে সে সমস্ত কিছুই লিখে রেখেছে। এটাই তার পাপের শাস্তি, নিজেকেই নিজে দিয়েছে। এতদিনে ললিতার কলঙ্ক ঘুচে গেল। সারা গ্রামের লোক জানল ললিতার করুণ পরিণতির কথা। পুলিশ এসে পেছনের জমি থেকে ললিতার কঙ্কাল উদ্ধার করল। সবাই বুঝতে পারল চিরদুঃখী ললিতা কত অসহায়ভাবে তার মৃত্যু বরণ করেছে।